নাগরিক সমাজ কতটা সচেতন, সুনাগরিকের দায়িত্ববোধ কেমন, তারা কি স্পষ্ট অভিমত প্রকাশ করছেন, নাকি চিলের থাবায় কানের পেছনে ছুটছেন, অথবা নীরব দর্শক হিসেবে বাক স্বাধীনতার নামে বোধহীন ক্রিয়াতেই সন্তুষ্ট? তারা কি স্বাধীনতার দায়ের সাথে আমিত্বকে ধারণ করেন, নাকি ভার হিসেবে ব্যক্তি, পরিবার, সমাজ বা রাষ্ট্রকে দোষী করেই বিকৃত আচারে তৃপ্ত? কথা হচ্ছে সুচিন্তিত বিবেচনা, সত্য জানা এবং সঠিক তথ্য প্রকাশ করা দায়িত্ব কিন্তু সবার। সমাজের সম্প্রীতি রক্ষার্থে নাগরিক দায়িত্ববোধ থেকেই চ্যানেল 24 এই সাপ্তাহিক আয়োজন মুক্তকণ্ঠ নিবেদন করছি ইস্পাহানি মির্জাপুর। যার সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা আলাপ করব স্মার্টফোন, মায়ের আসক্তি, সন্তানের ক্ষতি, এই বিষয়টি নিয়ে। তার আগে জেনে নিতে চাই সপ্তাহের এমন কিছু শিরোনাম এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এমন কিছু খবর যার সত্যতা জানা আপনাদের অত্যন্ত প্রয়োজন। স্মার্টফোনে আসক্ত মায়েদের সন্তান কথা কম বলে, চাইল্ড ডেভেলপমেন্ট জার্নালের বরাত দিয়ে গণমাধ্যমে নানান সংবাদ। মূল গবেষণায় সন্তানের ভাষার বিকাশ ক্ষতিগ্রস্ত করবেই এমন নিশ্চয়তা না দেয়া হলেও সম্ভাবনার উল্লেখ রয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পে বেশ কিছু জনবল নিয়োগ দেয়া হবে, এমন যে বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে তা গুজব। উল্লেখিত প্রকল্পের মেয়াদ 2021 সালের 30 জুন শেষ হয়েছে। সম্প্রতি ফেসবুকে অণুজীব বিজ্ঞানী সেনজ্যোতি সাহার ছবি ব্যবহার করে একটি ঔষধের প্রচারণা চালানো হচ্ছে। প্রতারণার উদ্দেশ্যে অসাধু চক্র ভুয়া ছবি ব্যবহার করছে বলে জানিয়েছেন সেনজ্যোতি সাহা। গুগল ম্যাপ থেকে ফিলিস্তিনকে সরিয়ে নেয়ার যেই পোস্ট ভাইরাল হচ্ছে সেটি মিথ্যে। সীমানা নির্ধারণজনিত কারণে গুগল ম্যাপে কখনো ফিলিস্তিন ট্যাগ ছিল না, তাই বাদ দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। সম্প্রতি 2024 সালে পবিত্র হজ পালনের সময় মৃত্যুবরণ করা হাজিদের সারিবদ্ধ লাশের একটি ছবি দেখা যাচ্ছে। সারিবদ্ধ লাশের ছবিটি সাম্প্রতিক নয়, বরং 2015 সালের হজের সময় মৃত্যুবরণ করা হাজিদের ছবি। বিশেষ কিছু শিরোনাম এতক্ষণ আমরা জানছিলাম। শুরুতেই আপনাদের জানিয়েছি আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি আলাপ আলোচনার জন্য স্মার্টফোন, মায়ের আসক্তি, সন্তানের ক্ষতি, এই বিষয়টি নিয়ে পুরো আলোচনায় যাব। তার আগে আজকে যারা অতিথি হিসেবে আমার সাথে যুক্ত রয়েছেন, শুরুতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। স্টুডিওতে সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত রয়েছেন ডাক্তার মেখলা সরকার, মানসিক রোগ বিশেষজ্ঞ, অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। রয়েছেন শিশু সাহিত্যিক সাদিকা রোমন এবং অনলাইনে যুক্ত রয়েছেন খুলনা নেভি অ্যাঙ্কার স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক তাহমিনা আফরোজ। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত হয়েছেন, কষ্ট করে সময় দিয়েছেন। আমরা প্রথমে যে শিরোনামটি আজকে রেখেছিলাম সেখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে যে যেসব মা স্মার্টফোনে আসক্ত তাদের শিশু সন্তানের ভাষা দক্ষতা ঠিকমতো বিকশিত হয় না। সম্প্রতি চাইল্ড ডেভেলপমেন্ট জার্নালে প্রকাশিত হওয়া এই গবেষণা দেখা গেছে যে কিছুক্ষণ পরপর ফোন ব্যবহারের কারণে সন্তানদের সঙ্গে ক্ষেত্র বিশেষে 16 থেকে 26% কথা কম বলেন সে মায়েরা। এর ফলে সন্তানের ভাষার বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। শিশুর ভাষা এবং যোগাযোগের দক্ষতা উন্নয়নে আসলে বাবা মায়ের কী ভূমিকা, এই বিষয়টি জানতে চাইব। পাশাপাশি এই যে গবেষণা, এই ফলাফলটিকে আপনি, এই গবেষণাটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? ডাক্তার মেখলা সরকার, আপনাকে দিয়ে শুরু করব। ধন্যবাদ। যে গবেষণাটা আসলে বললেন, অ্যাকচুয়ালি মায়ের যে ইন্টারাকশন সন্তানের, এটা একদম খুব আর্লি স্টেজ থেকে, অর্থাৎ আর্লি স্টেজ বলবো না, আমি বলবো প্রেগনেন্সি পিরিয়ড থেকে কিন্তু তার শুরু হয়। এবং এই ব্রেন ডেভেলপমেন্টের একটা অংশ কিন্তু তার এই ল্যাঙ্গুয়েজ স্পিচ ডেভেলপমেন্টের জায়গাগুলো তৈরি হওয়া। এবং যখন সন্তান জন্মগ্রহণ করে মূলত কিন্তু হলো সন্তানের যে কথা বলার বিষয়, ভাষা, শব্দ, এই জিনিসগুলো কিন্তু, এই ওয়ার্ডগুলো কিন্তু পরিবেশ থেকে পায়। দেখবেন হলো অনেক শিশুদের মধ্যে তারা এমন এমন শব্দ বলে যেটা তো আমরা শিখি না, এটা শিখলো কোত্থেকে, শুনলো কোত্থেকে। কাজে আমাদের বাচ্চাদের কিন্তু হলো একটা হিউজ ক্যাপাসিটি থাকে। তো এই যে মানে এনভায়রনমেন্ট থেকে যে শব্দগুলো, তার মধ্যে সবচাইতে যে বেশি যার যে ভূমিকাটা পালন করে সে হলো মা। কারণ মার সাথে হলো সন্তানের অ্যাটাচমেন্টের জায়গাটা তার মানে জড়িত।
এবং শুধুমাত্র ভাষা না, তার অ্যাকচুয়ালি অনেক কিছুই, তার ইমোশনাল ডেভেলপমেন্ট, তার ইন্টারাকশন, নন ভার্বাল যে ল্যাঙ্গুয়েজ, সেটা জিনিসটাগুলো কিন্তু ডেভেলপ করে। এবং যে জন্য দেখবেন যে মা অনেক সময় চোখ মুখ নাচিয়ে নাচিয়ে কথা বলে, সেটা কিন্তু হলো বাচ্চাদের এটা একটা অনুকরণ করে, মানে হলো তার এটা কিন্তু এই নন ভার্বাল অ্যাবিলিটিগুলা এবং হলো ইমোশনাল এক্সপ্রেশনগুলো ডেভেলপ করতে কিন্তু খুব একটা কার্যকরী ভূমিকা পালন করে। কাজেই কিন্তু মা যখন যদি আসক্ত হয়, আসক্ত কিন্তু আমরা তখনই বলছি যে ঠিক ওভার ইউজ না, তার চেয়ে তো একটু বেশি। অর্থাৎ হলো আমি একটা নির্দিষ্ট সময় পর পর আমি ব্যবহার না করে আমি পারছি না, এবং আমি বুঝতে পারছি যে এটাতে আমার অনেক রকমের প্রবলেম হচ্ছে, কিন্তু এটা আমাকে এমনভাবে টানছে, এটা না করলে আমার অস্থির লাগছে। কাজে সে কিন্তু কিছুটা কম্পালসারি ইউজ, অর্থাৎ সে বাধ্যগত হয়ে কিন্তু ব্যবহারটা করছে। কাজে ব্যবহারটা ঠিক স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। তো যখন অনেক বেশি সে ব্যবহার করছে, খুব মানে ন্যাচারালি যে সন্তানের সাথে তো আসলে যখন জন্মের পর পর কিন্তু একটা হিউজ তার টাইম দেওয়ার ব্যাপার রয়েছে, হিউজ ইনভলভমেন্টের ব্যাপার রয়েছে। তো সেই জায়গাটা কিন্তু তার যদি আসক্তি এনজয়মেন্টটা আরেক জায়গাটাতে থাকে, স্বাভাবিকভাবে এখানে কিন্তু সে শব্দ প্রয়োগগুলো সেভাবে ওরকম করে বলবে না। যেমন একটা মা কিন্তু অত চিন্তা ভাবনা করে না, যদি সে ফুল এনগেজমেন্ট থাকে একটা খাওয়ার সময়, কিন্তু সে নানা কথা নানা শব্দ প্রয়োগ করে কিন্তু বাচ্চাটাকে খাওয়ায়। হ্যাঁ, নানা রকমের একটার মধ্যে দেখবেন আদরের শব্দগুলো একসাথে 20টা শব্দ সে প্রয়োগ করে। এটা কিন্তু মা এত সব কনসিয়াসলি ব্যাপারটা করে না। এটা কিন্তু সন্তানের মধ্যে হলো এই জিনিসগুলোকে, এই শব্দগুলো তৈরি হতে তখনও কিন্তু তার স্পিচ ডেভেলপ করতে তার কিন্তু আরো পরে। হ্যাঁ, কিন্তু শব্দগুলো তার মধ্যে থেকে যায়। কাজে মা যদি আসলে আসক্ত থাকে, এখানে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট না, আমি বলবো হলো তার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের একটা বিরাট অংশই হলো কিন্তু তার ক্ষতিগ্রস্ত হয়। অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে মোটামুটি বুঝলাম। আমরা সাদিকা রোমান, আপনার কাছেও, আপনি যেহেতু শিশু সাহিত্য নিয়ে কাজ করছেন এবং অনেক লেখালেখি আপনার, আমরা সেই বিষয়গুলো নিশ্চয়ই আলাপ করব। আপনার কাছেও এই যে গবেষণার বিষয়টা আপনি নিশ্চয়ই অবগত হয়েছেন, গত 27 জুন এটি প্রকাশিত হয়েছে। এরপরে বিভিন্ন গণমাধ্যমে, বিশেষ করে আমাদের বাংলাদেশেও বেশ কিছু গণমাধ্যমে এটি প্রকাশ করেছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আসলে যখন আমি বিষয়টা শুনি, তার সঙ্গে সঙ্গে আমার পেছনে একটা কথা মনে হয়, হয়তো এটা যুক্তিযুক্ত যে মা কেন আসছে, কারণ মা সার্বক্ষণিক একজন শিশুর সঙ্গে থাকে। কিন্তু তখনই আমার মনে হয় যে কেন শুধু মা, মানে অন্যদের বা একটা পরিবারের তো অন্য সদস্যদেরও একটা প্রভাব আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে প্রথমত কেন শুধু মা, কেন হয়তো বাবা নয়, কেন অন্য কেউ নয়, সেটাও একটা তো প্রভাব ফেলে। তো আর তারপরে যেটা আমার মনে হয়েছে যে এই যে আসক্তির পর্যায়ে চলে গেল একজন মা, এর পেছনেও তো একটা গল্প থাকে। তো সেটাও আমার মনে হয় যে খুঁজে দেখা জরুরি, যে একজন মা কেন আসক্ত। তো সে তার পেছনে দিদি আছেন, এখানে আমি আমার মতো করে আমার অনুভবটা শুধু বলছি যে একজন মা যখন মা হয়, তখন তার পৃথিবীটা হঠাৎ করে খুব ছোট হয়ে যায়। সে দুম করে বাইরে যেতে পারছে না, তার বিনোদনের অন্য কোনো অনুষঙ্গ থাকে না। তখন তার ওই ছোট্ট একটা যন্ত্রই বিনোদনের মাধ্যম হয়ে যায়, হয়তো কারোর সঙ্গে কথা বলা, বন্ধুর সঙ্গে যে গল্প করা বা বাইরে চলে যাওয়া, এটা সে পারছে না। তো এইভাবে মনে হয় যে একজন মা আসক্ত হয়ে যায়। এইটাও আমার মনে হয় যে বলা জরুরি যে কেন একজন মা আসক্ত। তো দেখা যায় অল্প অল্প করে দেখতে দেখতেই হঠাৎ সে নিজেও বুঝতে পারছে না যে সে কখন আসক্তির ভেতরে চলে যাচ্ছে। তো আমি যখন এই প্রশ্নটাতে যাব যে মায়ের আসক্তি সন্তানকে প্রভাবিত করছে, তার আগে আমার মনে হয় যে মায়ের আসক্তি এবং তার পেছনে তার কি মানসিক অবস্থা ছিল সেটাও একটু বিবেচনা করা জরুরি। এরপরে আসি যে মায়ের আসক্তি কিভাবে প্রভাবিত করে। যে প্রথমত যে মায়ের সাথে সন্তানের ওই ইন্টারেকশনটা হচ্ছে না। মা যেভাবে সন্তানকে, যদি মোবাইল ফোনটা মাঝে না থাকে মা আর সন্তানে, তখন হয়তো মা সন্তানকে যতটা স্পর্শ করছে, ততটা স্পর্শ মোবাইল ফোনের কারণে তার করা হচ্ছে না, যতটা কথা বলছে ততটা করা হচ্ছে না। কিন্তু আমার কাছে মনে হয় যে এই জিনিসটা খুব জরুরি, কথা যেমন জরুরি, স্পর্শ যেমন জরুরি। এটা একজন মা হিসেবেই আমি বুঝতে পারি যে আমার কাছে মনে হয় যে একটা শিশু মানুষের অকৃত্রিম একটা ফর্ম, যে মানুষ বড় হতে হতে যে জিনিসগুলো ব্যক্ত করতে পারে না, একজন শিশু ব্যক্ত করে। একজন শিশু এসে হঠাৎ করে জড়িয়ে ধরে, হয়তো বড়দেরও এটা ইচ্ছে করে কিন্তু সেটা সে বলতে পারে না, হঠাৎ করে কোলে শুয়ে পড়ে, মানে তা বড়দেরও এই আশ্রয়টা পেতে ইচ্ছে করে কিন্তু সে পেতে পারে না। তো
তো এই যে ভাষাগুলো, যে শিশু কখন চাইছে যে তাকে আমি একটু জড়িয়ে ধরবো, ধরে তাকে কখন একটু তাকে আদর করি। স্পর্শ করব, এইটা হচ্ছে খুব বিঘ্নিত হয়। যে কারণে আসক্তিটা যদি একজন মা বুঝতে পারেন, আমার মনে হয় যে বেরিয়ে আসা জরুরি, এটা তো অবশ্যই। কিন্তু ওই যে আমি বললাম যে পেছনের কারণটা সলভ করা দরকার। আর মায়ের আসক্তি এইভাবে আমার মনে হয় যে সন্তানের বিকাশে প্রভাবিত করে। যখন একজন সন্তান কথা বলতে পারে না, যখন সে প্রপার স্পর্শ পায় না, তখন তার মধ্যে একটা হচ্ছে অনিরাপদ বোধ কাজ করে। অনেক ধন্যবাদ। আপনার সাথে নিশ্চয়ই আবারও কথা বলবো আমরা। তাহমিনা আফরোজ, আপনার কাছে এবার একটু আসতে চাই। আপনি নিশ্চয়ই দুজনের কথা শুনছিলেন এবং আপনি সরাসরি একেবারেই বাচ্চাদের সাথে কাজ করেন, শিশুদের নিয়ে কাজ করেন, শিক্ষকতা করছেন। আপনি এবং যদি আমরা এবং আপনি তো নিঃসন্দেহে মাও বটে একজন, এবং এখন করোনার আসার পরই মূলত আমাদের যে অনলাইন নির্ভর শিক্ষকতা বলি বা শিক্ষার্থী বলি, তাদের অ্যাটাচমেন্টটা বেড়ে গিয়েছে। তো আপনার তো এই জায়গাটায় অনেক বড় অভিজ্ঞতা রয়েছে, আপনি কেমন দেখছেন এই বিষয়টি নিয়ে এবং আপনার বাস্তব অভিজ্ঞতার জায়গাটা একটু জানতে চাইব। আচ্ছা, আমার বাস্তব অভিজ্ঞতায় আমি করোনার বিষয়টা বা শিক্ষার্থীর সেক্টরটায় যাওয়ার আগে আমি আমার ব্যক্তি জীবনে যেটা বলি, আমার বাচ্চাটাও কিন্তু স্পিচ ডিলে ছিল। তো স্পিচ ডিলের কারণটা তখন কিন্তু এমন না যে আমি ডিভাইস আসক্তি ছিলাম, বাচ্চার কিন্তু ক্ষতি হয়ে গেছে ডিভাইস আসক্তি আমার না থাকা সত্ত্বেও। কারণ আমার মানে বাচ্চা হওয়ার পরে বাচ্চার সাথে যে একটা বন্ডেজ, সেটা প্রথম 1.5 বছর আমি আমার আমার তৈরি হয়নি আমার চাকরিগত কারণে। পরে আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হই, কিন্তু বাচ্চার যে 8 মাসের সময় যে মাম্বল টাইমটা, সেই টাইমটায় আমি ওকে বিন্দুমাত্র সময় দিতে পারিনি। আমি সকালে বের হতাম, রাতে ফিরতাম, ফেরার কোনো টাইম টেবিল ছিল না। একটা ক্যাডেট কলেজের মতোই একটা কলেজে, প্রাইভেট ক্যাডেট কলেজ বলা যায়, আমি কাজ করতাম। তো যাই হোক, ওই যে মাম্বলিং টাইমটা যেটা সাদিকা রুমন বলল যে স্পর্শ জরুরি, শুধু মোবাইলের উপর নির্ভরতা, মায়ের মোবাইল আসক্তি যে বাচ্চাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, বিষয়টা তা না। নানা কারণে স্পর্শ যদি ঠিকঠাক না পায়, বাচ্চার কমিউনিকেশন যদি তার পরিপার্শ্বের সাথে যথাযথ না হয়, বাচ্চা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আর যদি আসে করোনায়, ডিভাইস একটা বড় রোল প্লে করছে এখন আমাদের দৈনন্দিন জীবনে। এটা করোনা পরবর্তী সময় থেকেই হয়েছে। যেমন আমার বাসায় ওয়াইফাই ছিল না, কিন্তু আমাকে জুম ক্লাস নিতে হচ্ছে, আমার বাচ্চা জুম ক্লাস করছে, তো বাধ্য হয়ে কিন্তু আমি ওয়াইফাই নিচ্ছি। তো ওয়াইফাই যখন নিচ্ছি, আমি এবং আমার সন্তান এবং আমার পরিবারের বাকি সদস্য যারা আছে, প্রত্যেকেই ডিভাইস নির্ভর হয়ে যাচ্ছে কাজের প্রেক্ষাপটে। করোনা চলে গেছে, কিন্তু ডিভাইস কিন্তু আমাদের দুনিয়া থেকে যায়নি। বরং যেই অ্যাপ্লিকেশনগুলো আমরা ব্যবহার করা শুরু করলাম, সেই অ্যাপ্লিকেশনগুলো থেকে গেল। জুম থেকে গেল, হোয়াটসঅ্যাপ থেকে গেল। আমি চাইলেও এখন কিন্তু মোবাইল সুইচ অফ করে রাখতে পারবো না। আমি চাইলেও যে একটা সার্টেন টাইম আমি মোবাইলের কাছে যাব না, হোয়াটসঅ্যাপ চেক করব না, এটা সম্ভব না। তাহলে রাত এখন সারা আপনি রাত আপনি আপনার যে কোনো সন্তানের সাথে নোটিফিকেশন আসতে পারে। সমন্বয়টা কিভাবে করেন এখন, যেহেতু আপনি এটা অ্যাভয়েড জি? করতে পারছেন না? হ্যাঁ, এটা এখন যেটা হয় যে কন্টিনিউয়াসলি ওয়াইফাই আমার কানেক্টেড থাকে, হয়তো মোবাইলটা আমি ধরছি না, কিন্তু কোনো নোটিফিকেশন আসলে হোয়াটসঅ্যাপ বেসিক্যালি স্কুল আমাকে নোটিফিকেশন পাঠায় হোয়াটসঅ্যাপে, তো জি তখন যখন নোটিফিকেশন আসে আমি কিন্তু বাধ্য ইমিডিয়েটলি দেখতে। জি আর এই ক্ষেত্রে আমার সন্তানের ক্ষেত্রে যেটা আমি করেছি, যে আমি ছোটবেলা থেকে ডিভাইস থেকে দূরে রেখেছি, যে মনিটর টাইমটা ওর জীবনে নাই। এখন ক্লাসে ছিল যতদিন জুম ক্লাস ছিল, বাট জুম ক্লাস শেষ হওয়ার পরে স্বাভাবিকভাবে যখন স্কুলিং আবার শুরু হলো, আমি ওকে মোবাইল দিইনি এখন পর্যন্ত। হয়তো তার সমসাময়িক বাচ্চাদের চেয়ে এই প্রযুক্তিগত জ্ঞানেও অনেকটা পিছিয়ে আছে, আমি কখনো চেকও করতে যাইনি প্রযুক্তিগত জ্ঞান ওর কতটুকু আছে। আমার মনে হয় যে এখনো চেক করার প্রয়োজন নেই। আমি ওকে এখন পর্যন্ত কোনো ডিভাইস দেইনি। আর ও আমার সাথে এই বিষয়ে কোনো রকম জোর জবরদস্তি করেনি। আর শিক্ষার্থীদের ক্ষেত্রে যেটা হয় যে জি শিক্ষার্থীরা আসলে ওই একবার যেহেতু মোবাইল হাতে পেয়ে গেছে, সেটা থেকে বের হতে হতে প্রচুর প্রচুর সময় লেগেছে। এখন পর্যন্ত স্কুলে তো মোবাইল আনা পুরোপুরি নিষিদ্ধ, কিন্তু আমরা গার্ডিয়ানদের সাথে কথা বলি, কন্টিনিউয়াস কাউন্সেলিং চলতে থাকে, শিক্ষার্থীদেরও কাউন্সেলিং করতে থাকি। এখন যেটা নির্দেশ স্কুল থেকে, সেটা যে হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে, বাট সেটা গার্ডিয়ান শুধুমাত্র চেক করতে
পারবে। কোনো শিক্ষার্থীর কাছে কোনো রকম ফোন যদি থাকে, গার্ডিয়ান অবশ্যই অথরিটিকে ইনফর্ম করবে, বা কোনো গার্ডিয়ান যদি হচ্ছে শিক্ষার্থীর হাত থেকে ফোন নিয়ে নিতে ব্যর্থ হয়, তাহলেও হচ্ছে সেক্ষেত্রে আহ, কর্তৃপক্ষ বা ক্লাস টিচার হিসেবে যিনি দায়িত্বপ্রাপ্ত সেক্ষেত্রে এই আছেন জায়গাটা তিনি। যদি আপনাকে একটু থামাই, মানে আমি যদি আমার নিজের জায়গা থেকেও বলি, আমার প্রত্যেকের অফিসের কিছু কাজ থাকে, হোয়াটসঅ্যাপ যেটা আপনি বলছিলেন যে হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠানো হচ্ছে, কখনো কখনো জুম মিটিং করতে হচ্ছে, আবার পাশাপাশি হচ্ছে বাচ্চার স্কুলেরও নোটিফিকেশনগুলো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আসছে। তো সেক্ষেত্রে এই যে বাচ্চাটা, আপনার ঘরে যে বাচ্চা, আমাদের ঘরে যাদের বাচ্চা রয়েছে, তারা তো এই বিষয়গুলো খেয়াল করছে এবং দেখছে। কখনো কখনো সে বলছেও যে বাবা তুমি এত মোবাইল চেক করছো কেন, বা মা তুমি এত মোবাইল দেখছো কেন, আমাকে সময় দাও। তখন তো সেই সময়টা দেয়া কঠিন হচ্ছে। তখন হ্যাঁ, কঠিন ওইটা আপনি হচ্ছে। ওই সময়টায় কিভাবে ম্যানেজ করেন, বা তাকে কি অ্যান্সার করেন? তাকে আসলে তাকে আমি বোঝাতে চেষ্টা করি যে এটা আসলে আমার কাজের অংশ। এটা আমি একদম পুরোপুরি বাবা বন্ধ তো করতে পারবো না, কিন্তু যতটুকু পারি ততটুকু আমি চাই ওর সাথে রান্না করতে করতে কথা বলতে। আমাদের যে দুপুরের খাবার, রাতের খাবার, দুপুরের খাবার হয়তো আমার হাজবেন্ড সাথে থাকেন না, কিন্তু রাতের খাবারটা আমরা তিনজনই হচ্ছে একসাথে বসে খাওয়ার চেষ্টা করি। এবং এটা একটা দীর্ঘ সময় ধরে, কারণ এখানে কথাও হচ্ছে, এই সময় কেউ ডিভাইসের সাথে রাখছে না। আবার দুপুরের খাবারটাও হচ্ছে মা ছেলে একসাথে বসে খাওয়ার চেষ্টা করি। ওই সময়টাতেও ডিভাইস চলবে না, ইভেন মোবাইল টিভিও চলবে না, টিভির সাউন্ডটাও তখন থাকবে না। কিন্তু স্ক্রিন টাইম ওকে আমার দিতেই হয়। স্ক্রিন টাইম না দিয়ে আসলে আমিও তো পুরোপুরি কাজ শেষ করতে পারছি না। আমি ওভারলোডেড চাকরিজীবী, এবং আমি হচ্ছে গিয়ে গৃহে কাজ করছি। সবকিছু মিলে আমাকে ব্যালেন্স করতে হয়, কিন্তু ওকে একটা রুটিনে আমি ফেলে দেওয়ার চেষ্টা করি, বা একটা আচ্ছা রুটিনে ফেলে আচ্ছা দেওয়া আচ্ছা হয়েছে। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাইবো। আপনি যেহেতু শিক্ষকতা করছেন, স্কুলে অনেক বাচ্চাদের দেখেন যে বাবা মায়েরা এই আসক্তিতে রয়েছে, মোবাইল আসক্তিতে বা স্মার্টফোনের আসক্তিতে। সেই ক্ষেত্রে বাচ্চাদের মানসিক কোনো সংকট কি আপনার চোখে পড়েছে কিনা? একটু অস্থিরতা, পড়ালেখায় ভীষণ রকম অমনোযোগিতা দেখা যায়। সেটাও ওই যে ক্রমাগত কাউন্সেলিং করতে হয় আমাদের। এই অস্থিরতা আর অমনোযোগিতাই তাদেরকে বেশি, মানে তারা প্রকট বেশি হয়। এবং যেটা পরে আমরা বুঝতে পারি যখন দেখি যে হোমওয়ার্ক করছে না ঠিক মতো, রেগুলার স্কুলে আসতে চায় না, তখন গিয়ে আমাদের তো, আমরা যারা ক্লাস টিচার তাদের তো স্কুলে না আসলেই যোগাযোগ করতে হয় গার্ডিয়ানদের সাথে। জি তখন আমরা আপনা আপনি জেনে যাই, এরপরে হয়তো ফোর্স করে ওকে আনা হয়, এরপরে কাউন্সেলিং চলে, এরপরে ও কয়েকদিন হচ্ছে আসতে থাকে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এটা এমন না যে এটা কাউন্সেলিং খুব মানে ইফেক্টিভ হয় এখানে। এমন না যে হচ্ছে বাচ্চা একদমই কথা শুনবে না, কারণ ওরা এখনো ছোট। ওদেরকে আমি যা বুঝাবো হয়তো সময় লাগবে, কিন্তু ওরা জি বুঝবে। জি, অনেক এমন না ধন্যবাদ। যে বুঝবে তাহমিনা না। আফরোজ, আপনার কাছে আবারও আসবো। ডাক্তার মেঘলা সরকার, আপনি শুনছিলেন তাহমিনা আফরোজ বলছিলেন তার অভিজ্ঞতার এবং বাস্তবতার চিত্রগুলো বলছিলেন, কাউন্সিলিং তারা করছেন, এবং আপনি তো এই বিষয়ে বিশেষজ্ঞ। এবং যদি আমরা একটা স্ট্যাটিস্টিক দেখি যে বাংলাদেশের প্রেক্ষাপটে, শুধু ঢাকার কথা বলবো না, ঢাকার বাইরেও বাচ্চাদের স্মার্টফোন হাতে দিয়ে দেওয়া হচ্ছে, মোবাইল না দিলে খেতেও চাচ্ছে না বাচ্চারা। কি করণীয় এই জায়গাটা, অভিভাবকরা কি করতে পারেন? আমি বলবো হলো এই উনি যে মা বা শিক্ষক উনি কিন্তু উনি বাচ্চাকে যেভাবে হ্যান্ডেল করেছেন, যেমন কয়েকটা পয়েন্ট যদি আমি একদম স্পেসিফাই করি। জি। যেমন করোনার আগে তাকে জুম ক্লাস হতো, কিন্তু যখন হলো আবার অফলাইন হলো, তখন কিন্তু উনি স্ট্রিক্টলি সাথে সাথে বন্ধ করে Stop করে দিয়েছে, দিয়েছেন। স্টপ করে দিয়েছেন। উনি বাচ্চাকে স্ক্রিন টাইম দেয়, কিন্তু একদম রুটিনের মধ্যে দেয়। এবং হলো ওনার নিজের ক্ষেত্রেও যেমন হলো যখন ইন্টারাকশন করে, খাবার টেবিল কয়েকটা জায়গা আছে, তারা কিন্তু ফ্যামিলির কিছু রুলস রেগুলেশন আছে, এটা উনি খুব স্পন্টেনিয়াসলি বলে গেছে, কিন্তু এটা ভেরি থটফুল আমি বলবো হলো তার অ্যাক্টিভিটি। এবং এই ওনার মতন মানে যে আচরণটা বাচ্চার সাথে ইন্টারাকশন, আমি মনে করি আমার যেটুকুন আমার মানে এক্সপিরিয়েন্স, ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, খুব কম মা মনে হয় এ ধরনের আচরণ করে। আজকাল যেটা হচ্ছে যে আমাদের যখন এই বাচ্চাদের সাথে ইন্টারাকশন বা নিউ ডিভাইস আমার লাইফে চলে আসছে, এটাকে আমি হ্যান্ডেল করব কিভাবে, মানে উনি কিন্তু এটা এমনি এমনি করেন না, উনি কিন্তু চিন্তা করছেন। হ্যাঁ, চিন্তা নিয়ে করেই ভেবেছেন। হলো এই জায়গাগুলো উনি মনে করেছেন যে এই বিষয়টাকে আমি হ্যান্ডেল করব কিভাবে, কাজে এই স্ট্র্যাটেজিগুলো উনি বের করেছে, যেটা খুব ইফেক্টিভ স্ট্র্যাটেজি। কিন্তু আমি বলবো এই চিন্তাটা আমাদের অনেক ক্ষেত্রে প্যারেন্টসের মধ্যে আমরা দেখি না। অর্থাৎ হলো আমরা বাচ্চাকে এমনিতেই হলো সবাই যেভাবে করছে এটার মধ্যে, এবং অনেক ক্ষেত্রে আমরা এক ধরনের ডিনায়ালের মধ্যে থাকি যে আমার বাচ্চাটার আসলে তেমন কোনো কিছু হবে না। অ্যাকচুয়ালি এটা খুব গুরুত্বপূর্ণ এজন্য যে বিশেষ করে এই পয়েন্টগুলো আমি আলাদা করে বললাম এই জন্য জি, please। যে আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, আমি অন্তত প্রতিদিনই কিন্তু আমি কয়েকটা বাচ্চা পাই এই রিলেটেড। হ্যাঁ, যে বাচ্চাটা হলো অনেক বেশি ডিভাইস আসক্ত হয়ে গেছে,
পড়ালেখা আস্তে আস্তে ডেটোরেটেড হয়ে যাচ্ছে এবং ডিভাইস ডিভাইস না দিলে খেতেও চাচ্ছে না। হ্যাঁ খেতে চাচ্ছে না, এটা যেমন উনি বললো, কিন্তু আমার বাচ্চা কখনো হলো আমাকে মোবাইল নিয়ে কোনো জোরাজুরি করে না। তার মানে হলো ওনার আগে থেকে কিন্তু স্ট্রিক, ওনার একদম ইনফরমেশন স্ট্রেট কাট, যে তুমি এই মোবাইল হলো আমি যখন তোমাকে আমি না দিব তখন কিন্তু তুমি ধরতে পারবা না। উনি কিন্তু মিক্সড ইনফরমেশন দিচ্ছে না, মানে বাচ্চাকে আমার প্রয়োজন মতন আমি দিচ্ছি, আবার আমি প্রয়োজন মতন আমি দিচ্ছি না, তাহলে বাচ্চা কিন্তু ইনফরমেশন ঠিক মতো করে পাচ্ছে না। হ্যাঁ, কাজে যখন আপনি ইনফরমেশন ঠিক মতো করে পাচ্ছে না তখন কিন্তু বাচ্চা এত লুক্রেটিভ একটা জিনিস সে তো ব্যবহার করবেই। সেই বাচ্চাই হলো মোবাইল ছাড়া খেতে দেয় না, যে মা হলো আসলে মোবাইলটা ইউজ করে খাবারটা খাওয়ায়। কিন্তু যে পরিবারে বাবা মা দুজনই কর্মস্থলে যান, সেই জায়গায় সন্তানকে কোনো না কোনোভাবে তাকে কানেক্টেড রাখতে আমি হচ্ছে। খাওয়ার ব্যাপারে আমি স্পেসিফিক ভাবে বলতে চাই, বাচ্চাদের যে আসক্তটা হয়, মোবাইল আসক্ত কিন্তু হঠাৎ করে 1-2 বছরে হয় না, তার হবে হলো 8-9 বছরে বা কিশোর বয়সে তার হবে। শুরুটা কিন্তু করে দিচ্ছে হলো আমার এই যখন উইনিং পিরিয়ডে খাওয়াটা শুরু হচ্ছে। অ্যাকচুয়ালি যেটা হয় যে আমাদের প্যারেন্টসরা খাওয়ার ব্যাপারে এত বেশি অ্যাংশাস থাকে এবং মনে হয় যে খাবারটা না খেলে বোধহয় বাচ্চা বাঁচবে না, কাজে সে হলো যেভাবেই হোক তাকে খাওয়া ইনশিওর করতে হবে। এবং মনে হয় হলো যেহেতু মোবাইলটা দিয়ে তাকে খাচ্ছে, কাজে স্টার্ট করছে কিন্তু হলো প্যারেন্টস। কাজে প্রথমে হলো কিন্তু একটা খুব মজার জিনিস সে পেয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি বাচ্চাদের যে সাইকোলজিক্যাল নিড এই বয়সে, মানে আপনার একদম ছোট বয়স থেকে যে সে কিন্তু ডিফারেন্ট স্টিমুলেশন চায়, সে লটস অফ স্টিমুলেশন চায়, যার জন্য দেখবেন বাচ্চা খুব সবসময় বাইরে বের হতে চায়। বাচ্চা যখন যেখানে বেশি মানুষজন থাকে সেখানে সে বেশি আনন্দ পায়। কাজে যখনই হলো আমি ডিভাইস দিচ্ছি, ডিভাইস তো হলো আমার তো আনলিমিটেড স্টিমুলেশন, কাজে এই স্টিমুলেশন কিন্তু ডেফিনেটলি তাকে অ্যাট্রাক্ট করবে এবং ওই জায়গাটাতে সে থাকবে। এবং যেটা দুটা প্রবলেম করছে, বাচ্চা কিন্তু খাওয়ার প্রতি যে ইন্টারেস্ট সেটাই তো তার তৈরি করছেন না। কারণ হলো বাচ্চা যখন খাচ্ছে, ধরেন একটা আম খাচ্ছে, বাচ্চা কিন্তু মানে একটা কার্টুন দেখতে দেখতে গেছে, সে আমের না দেখছে কালার, না দেখছে গন্ধ, না দেখছে হলো তার টেক্সচার, সে ফিল করছে না। হ্যাঁ, কাজে আপনি তখনই একটা বিষয়ের প্রতি ইন্টারেস্ট তৈরি হবে যখন আপনি বিষয়টাকে সম্পূর্ণ মনোযোগ দিবেন। কিন্তু আপনি তো দেখতে দিচ্ছেন না প্যারেন্টস হিসেবে, কারণ আপনার কাছে খাওয়াটা এত গুরুত্বপূর্ণ যে তাকে আপনি খাওয়াতেই হবে, পেটটা তার ভরাতে হবে। এবং এটাও বুঝতে হবে যে একটা খাওয়ার মধ্যে কিন্তু শুধুমাত্র নিউট্রিশনাল ভ্যালু ইম্পর্টেন্ট না, এটার মধ্যে কিন্তু একটা সাইকোলজিক্যাল কম্পোনেন্ট আছে। আমি দেখবেন হলে বেশিরভাগ খাবার মধ্যে আমাদের একটা মজা ব্যাপার কাজ করে, অর্থাৎ আমাদের এটার সাথে স্বাদ, এটার সাথে ইন্টারেস্ট, এটা একটা মজা। খাওয়া কিন্তু হিউজ একটা আনন্দের ব্যাপার। কাজে বাচ্চা এখানে পছন্দ না করার কোনো কারণই নাই। কারণটা হলো আপনি তাকে সেই ইন্টারেস্টটা তৈরি করতে দিচ্ছেন না। আপনি প্রথমেই হলো কিন্তু তাকে আপনি অন্য কোনো কিছুতে মানে এবং হয়তো ডিউ টু অ্যাংজাইটি আসক্ত, মানে হলো অন্য কিছুর প্রতি ইন্টারেস্ট, ওর তো ওই খাবারটার প্রতি আগ্রহটা, আপনি অ্যাটাচমেন্ট তৈরি হয়নি তো, ও তো দেখতে শিখে নাই ওটা কি। বাচ্চাকে যদি আসলে পুরো এই জিনিসটা বাদ দিয়ে হয়তো বা প্রথম খেতে একটু ন্যাগিং করতো বা একটু সে সময় নিত, কিন্তু আমাদের নিজেদের প্রয়োজনেই কিন্তু আমরা ব্যাপারটা তৈরি করছি এবং একটা স্টেজে হয়তো বা সেটাকেই সে ম্যানিপুলেট করছে, কারণ ওটা তার যেহেতু খুব ইন্টারেস্টের জায়গা, তার খুব আগ্রহের জায়গা, কাজে সেটা করছে। কাজে এখানে যে বাচ্চাদের যে এক ধরনের মানে বাবা মারা বলে, এটা আমি কোনো অবস্থাতেই এটা আমি গ্রহণ করতে রাজি না। হ্যাঁ, যে এখানে হলো মানে বাচ্চারা দিচ্ছেন, এবং এটাও আমি গ্রহণ করতে রাজি না যে হলো প্যারেন্টস হলো বাচ্চাকে মোবাইল না দিলে সে চিল্লাচিল্লি করছে, রাগারাগি করছে, আমি পারছি না। এটা হলো প্রথম থেকে যে মিক্সড ইনফরমেশন দিচ্ছে, আপনি মাঝে মাঝে দিচ্ছেন, মাঝে মাঝে দিচ্ছেন না। এবং আপনার হয়তো বা কিছুটা আউট অফ লাভে, আচ্ছা ও একটা মজার জিনিস দেখুক, হ্যাঁ এটা করুক, কাজে আপনি কাজে এটা আপনি এবং আপনি আশা করছেন কিন্তু সেই 2-3 বছরের বাচ্চা আপনার মতন মানে রেসপন্সিবিলিটি নিয়ে সে তার মতন করে আমি দেখবে, হ্যাঁ যতটুকুন তার ক্ষতি না হয় ততটুকুন দেখবে, যেটা হুইচ ইজ কোয়াইট অ্যাবসার্ড। আপনি একটা চকলেট দিলে বার দিয়ে বলেন যে অল্প একটু খাওয়া, একটা বার খাওয়া, একটা খালি খাওয়া, এটা কিন্তু পুরাটা খাওয়াটা তোমার ঠিক না, এটা কি কখনো সম্ভব? অসম্ভব। কাজে সে কিন্তু পুরাটাই খাবে, যেটা মজা লাগবে সে এটাতে শেষ করবে, আরও সে খেতে যাবে। কাজে যখন একটা আমি এটা দিচ্ছি সেটা কোনো এটা আপনার জায়গা থেকেই যে, কিন্তু আপনি যদি বলে দেন যে আপনি তুমি এটুকুন স্ক্রিন দেখতে পারবা, আমি এখন যেটুকুন 10 মিনিট বা 5 মিনিট এটুকুন তোমার টাইম, এবং ওইটা যদি আপনি মনিটর করেন, অর্থাৎ আমি হাফ অ্যান আওয়ার পরে আমি এটা নিয়ে নিলাম, তখন কিন্তু সে এটা জানছে যে আমার মা এটা সুপারভাইজ করছে, বাবা এটা সুপারভাইজ করছে, এবং এটা আমি অথবা এই জিনিসটা আমি ব্যবহার করছি না। কারণ বাচ্চা কিন্তু আপনার মোবাইল আপনার হাতে থেকে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনার মানি ব্যাগ নিচ্ছে না কিন্তু, কারণ আপনি মানি ব্যাগ কিন্তু না আকর্ষণ পেতো, কারণ এটার মধ্যে মজা আছে। হ্যাঁ, কিন্তু এটা আপনি কখনো দিচ্ছেন না তো তাকে, আপনি যে জিনিস তাকে দিবেন আপনি ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছেন না।
যে জিনিস আপনাকে ইন্ট্রোডিউস করে দিবেন সেই জিনিসই হবে। এবং আলটিমেটলি যখন হলো এই মোবাইলের জন্য সে পড়ালেখা করছে না, আপনার সাথে রাগারাগি করছে, ইরিটেবিলিটি করছে, যখন আপনি অনেক খারাপ পর্যায়ে নিয়ে যাচ্ছেন, তখন কিন্তু আসলে আপনি তখন হেল্প সিক করছেন, তখন আমাদের কাছে আসছেন এবং ওকে দোষারোপ করছেন। আসলে কিন্তু বিষয়টা আমাদের দেখার প্রয়োজন আছে যে আমার এখানে অ্যাক্টিভিটি কি, বা আমার এখানে আমি কি কি জি, বিষয়টা আমরা করছি। নিশ্চয়ই আপনার কাছে এই বিষয়ে আবারও আসবো। তাহমিনা আফরোজ, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? না না না, ঠিক ওকে আছে। ওকে ওকে সাদিকা রোমান, আপনার কাছে একটু আসতে চাইবো। আপনি নিশ্চয়ই আপনার সন্তান অবশ্যই আপনার পরিবারে রয়েছে এবং আপনি লেখালেখির সাথে জড়িত, যেমন শুরুতে আমরা বলছিলাম। এবং বিশেষ করে আমি প্রোগ্রাম শুরুর আগে আমি দেখছিলাম আপনার যে বইগুলো আপনি লিখেছেন, ফুলমণি, রঙের দেশে পত্রলেখা, বইভূত, নিঝুম রাজ্যে বসন্ত, ডাকঘরের ডানা, হ্যাঁ, পাখিদের ধর্মঘট, এই বিষয়গুলো নিয়ে এই সময়টায় আপনি এই চমৎকার, বিশেষ করে শিরোনাম দেখেই কিন্তু শুনতে ভালো লাগছে যে ভেতরে কি থাকতে পারে, একটা আকর্ষণ। তো এই যে লেখাগুলো, এই লেখাগুলো আপনি কোন চিন্তা থেকে লিখছেন এবং এখনকার ডিজিটালাইজেশনের যে যুগ, এই সময়টায় সেই চমৎকার লেখাগুলো আপনার ভাবনায় আসলো কিভাবে? প্রথমত আমি শিশুদের জন্য খুব বেশি সময় লিখতে শুরু করিনি, বেশি সময় না মানে আর তারপরেও কম না, 8-10 বছর। তার আগে আমি মূলত অন্য কিছু লিখতাম, কবিতা লিখতাম বা গল্প লিখতাম। আচ্ছা। তো শিশুদের জন্য যখন আমি প্রথম লিখি, তারপরে আমার মনে হলো প্রথমটা যে আমি শিশু সাহিত্য লিখব এরকম ভাবনা থেকে না, হঠাৎ করে লিখে ফেলা। তারপরে আমার মনে হলো যে হ্যাঁ, শিশুদেরকে আমি বলতে পারি। আর লেখাটা কি আপনার সন্তান হবার পরে না আগ থেকে শুরু করেছেন? না, প্রথম গল্পটা আগেই লিখেছি। তারপরে আমার মনে হয়েছে যে হ্যাঁ, আমি শিশুদের জন্য লিখতে পারি। আর যে কারণে লেখাটা দরকারি মনে হলো যে আমার কিছু অনুভূতি আছে, আর আমার কিছু যেটা হচ্ছে স্মৃতিকাতরতা বা শৈশব আছে, খুব সুন্দর একটা শৈশব আছে। এখনকার একজন শিশু সেই শৈশবটা পায় না, বা এখনকার একজন শিশু হচ্ছে মানবিক হয়ে ওঠার মতো চারপাশ পায় না। এখানে একটা কথা বলা হচ্ছে যে মায়ের আসক্তি শিশুর ভাষার শেখার জন্য একটা বিলম্বিত করে দিচ্ছে, কিন্তু আমার মনে হয় যে আরো অনেক কারণ আছে যে কারণে তার বিকাশটাই হচ্ছে না। যেটা আমার মনে হয় যে শিশু পালন হচ্ছে একটা গ্রুপ ওয়ার্ক বা টিম ওয়ার্ক। মা তার একটা অংশ, এই টিমে আছে পরিবার, এই টিমে আছে বাবা, এই টিমে আছে যে বাসায় কাজ করছে, এই টিমে আছে তার প্রতিবেশী, এবং সবচেয়ে বেশি আছে স্কুল। কিন্তু আমি যে চারপাশটা পাচ্ছি সেখানে কোনোভাবেই টিমমেট যারা, তারা সহযোগিতাপূর্ণ নয়, বা যেরকম হওয়ার কথা সেরকম নয়। সবচেয়ে বেশি নয় হচ্ছে বিদ্যালয়। তা আমার সন্তান যখন জন্ম নিয়েছে বা সন্তান জন্মের আগে থেকে আমি ভেবেছি যে আমার শিশুকে আমি কোথায় পড়াবো। মানে যে শিক্ষা পদ্ধতি এবং যে তার ধরনটা প্রচলিত, এইখানে আমি আমার শিশুকে দিতে চাই না। আমার শিশুকে আমি কখনোই একটা মেশিনের মধ্যে দিয়ে একটা যন্ত্র বানাতে চাই না। আমি কখনোই চাই না যে সে খুব বড় রকমের একটা কিছু হয়ে আমার হচ্ছে মুখ উজ্জ্বল করবে, এরকম কিছু। আমি চাই যে হ্যাঁ, সে মানুষ হোক, সে শান্তিপূর্ণভাবে জীবনযাপন শিখুক, সে একজন ভালো মানুষ হোক। আপনার লেখাগুলোতে কিভাবে ফুটিয়ে তুলেছেন? সেই জায়গা থেকেই মানে, কিন্তু আমি অনুভব করেছি যে এই জিনিসগুলো এখন শিশু পাচ্ছে না। তো আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে রিসোর্স আছে, আমি যা কিছু লিখি এটা ঘুরে ফিরে আমার শৈশব থেকেই আসে। হ্যাঁ, বা তারপরে হচ্ছে মানে এই লেখাগুলো কি আপনার শৈশবের প্রতিফলন? পুরোপুরি না, শুরুটা এরকম ভাবে কিছু মানে অন্য কোনো হচ্ছে আমার অনুভূতি হয়েছে, কিন্তু সেটা দেখা গেল যে আমি শৈশব থেকে রং নিচ্ছি। শৈশব থেকে রং নিচ্ছি কিভাবে? আমি একটা সবুজ গ্রামে বড় হয়েছি, জন্ম হয়েছে, সেটা আমার ভেতরে এত তীব্রভাবে আছে যে আমি সেই রংটা ঢেলে দিতে চাই এখনকার শিশুকে। ও পাচ্ছে না ঘাসের গন্ধ, কিন্তু আমি তাকে ঘাসের গন্ধ দিতে চাই। আমি তাকে, সে প্রজাপতি দেখতে পাচ্ছে না, কিন্তু প্রজাপতির রংটা আমি গল্পে এমনভাবে আঁকতে চাই যে সে যেন দেখতে পায়, সে তার কল্পনা দিয়ে যেন ওই জায়গাটা ছুঁতে পারে। তারপরে যেটা হয়েছে যে আরেকটা বিষয় হয়েছে যে আমার কাজের জন্য আমার হচ্ছে আমার একটা গ্রামে যেতে হয়। তো সেই জায়গায় সেটা হচ্ছে এক গারো অধিবাসীদের গ্রাম।
মধুপুরে। তো সেখানে যাওয়ার পর আমার একটা ছোট্ট ছেলের সঙ্গে দেখা হয় যে হচ্ছে ও মুরগির বাচ্চার সাথে খেলে, মুরগির বাচ্চা ওকে ভয় পায় না, ও গাছে পানি দেয়, মানে প্রকৃতির সঙ্গে তার সম্পৃক্ততাটা আমাকে খুব দৃষ্টি আকর্ষণ করে। তো ওই ছেলেটাকে নিয়ে আমি একটা গল্প লিখি, ওই একটা বই আছে ফাংশন। এটা লেখার পরে আমার হচ্ছে আরেকটা রূপান্তর হয় যে আমার প্রকৃতি বিষয়টাকে আমার গল্পে আরো বেশিভাবে আনতে শুরু করি। তো তারপরে থেকে আমার মনে হয় যে ঘুরে ফিরে আমি প্রকৃতির কাছেই যাই। এবং আপনার এই যে লেখাগুলো, আপনার এই প্রতিটি লেখায় আমি দেখলাম যে প্রাণ প্রকৃতি এই বিষয়গুলো নিয়ে আপনি লিখছেন, এবং বর্তমান যে বাস্তবতা এই জায়গাটায় প্রাণ প্রকৃতিদেরকে, বাচ্চাদেরকে এই ডিজিটালাইজেশনের যুগগুলোতে কিভাবে ইনভলভ করা যাবে। এটা যেমন আপনার আরেকটা লেখা আমি পড়ছিলাম যে পাখিদের ধর্মঘট, চমৎকার, মানে শিরোনামটা শুনেই ভালো লাগছে। পাখিরা কিভাবে ধর্মঘট করে? এটা আসলে এই বইয়ের বিষয়বস্তুটা আসলে হচ্ছে যে সংকটগুলো, প্রকৃতির যে সংকটগুলো মনুষ্য সৃষ্ট, আমি সেই জায়গা থেকে সংকট হলেও একটা আশাবাদী বক্তব্য রাখতে চেয়েছি যে হ্যাঁ, শিশুরা কোনো না কোনোভাবে একটা ভালো সময়ের কাছে যাবে, এরকম একটা আশাবাদ আছে। কিন্তু প্রত্যেকটা গল্পই এক একটা সংকট। পাখিদের ধর্মঘট কেন? কারণ হচ্ছে যে ওরা দীর্ঘদিন যে গাছটাতে ছিল সেই গাছটা কেটে ফেলা হচ্ছে, সেটা একটা রেল লাইন করা হবে বলে কেটে ফেলা হচ্ছে। তো ওদের দাবি হচ্ছে রেল লাইন হোক, কিন্তু অন্য জায়গায় হোক, আমাদের আবাসটা নষ্ট না হয়। জাস্ট এই জিনিসটাই আমরা ভাবতে পারি যে হ্যাঁ, আমাদের যেটুকু প্রয়োজন হোক, কিন্তু আমি ওর আবাস নষ্ট না করি। আমি যখন আমার শিশু কন্যাকে হচ্ছে শেখাই, তার সঙ্গে আমার অনেক গল্প হয়, অনেক কথা হয়। তো তাকে আমি ছোটবেলা থেকেই এই বিষয়গুলো বলার চেষ্টা করেছি যে হ্যাঁ, তুমি তোমার মতো থাকো, কিন্তু সেটা যেন অন্য কাউকে, মানুষকে বা প্রাণীকে, কাউকে যেন ক্ষতিগ্রস্ত না করে। হ্যাঁ, তো গল্পগুলোতেও আমি আসলে এই কথাই বলতে চেয়েছি বা এই অনুভূতিটা তাদের মধ্যে দিতে চেয়েছি যে তারা যেন শুধু মানুষ না, মানে পৃথিবী বলতে শুধু মানুষ এমন যেন তারা না ভাবে, তার অস্তিত্বই হচ্ছে সবচেয়ে বড় সত্য, অন্য কারো অস্তিত্ব নয়, এটা যেন সে না ভাবে, সে যেন ভালোবাসা নিয়ে বড় হয়। হ্যাঁ, জি, আপনার কাছে আবারও আসবো। অনেক ধন্যবাদ। তাহমিনা আফরোজ, আপনার কাছে একটু আসতে চাই। সাদিকা রোমান বলছিলেন, তার লেখার কথাগুলো বলছিলেন, তার ভাবনার কথাগুলো বলছিলেন, প্রাণ প্রকৃতির কথাগুলো বলছিলেন। আপনি স্কুলে শিক্ষকতা করেন, শিক্ষার্থীরা আসে, এবং ইনফ্যাক্ট কথার মধ্যে অনেকগুলো জায়গায় এসছে যে স্কুলে বাচ্চারা অনেকটা সময় দেন, বেশ অনেকটা সময় স্কুলে তারা থাকেন। বিশেষ করে এখনকার বাস্তবতা যদি দেখি, খেলার মাঠের সংকট, তো এগুলো কি আমাদের ভাবনার কোনো জায়গা তৈরি করে কিনা? আচ্ছা, এটা ভাববার জায়গা অবশ্যই তৈরি করে, কিন্তু আমি বলবো আমি এই দিকটায় লাকি, এবং আমার স্কুলের শিক্ষার্থীরা অবশ্যই অনেক লাকি। কারণ আমাদের বাচ্চারা যথেষ্ট অ্যাক্টিভিটিতে হচ্ছে যুক্ত থাকে, এবং আমাদের যে খেলার মাঠের সংকট যেটা, সেটা আমার স্কুলের শিক্ষার্থীদের অন্ততপক্ষে ফেস করতে হচ্ছে না। সেই সূত্রে আমার সন্তানেরও হচ্ছে না। তো আমি চাইবো যে, অবশ্যই মন থেকে চাই যে প্রত্যেকটা স্কুলের খেলার মাঠটা অনেক বড় হোক। আর মানে শিক্ষার্থী শুধু হচ্ছে যে স্কুলে চার দেওয়ালের মধ্যে থাকবে, ক্লাসরুমের মধ্যে থাকবে, বিষয়টা তা না। অবশ্যই তার অ্যাক্টিভিটি থাকবে, এবং তার রেগুলার, আমাদের রুটিনে রেগুলার গেম ক্লাস থাকে প্রত্যেকটা ক্লাসেরই। এবং বাচ্চাদের এছাড়াও, গেম ক্লাস ছাড়াও নানা অ্যাক্টিভিটিস থাকে। আর্ট অ্যান্ড কালচার কম্পিটিশন থাকে, তারা নিজেরা হচ্ছে গিয়ে ফেয়ার করে, মানে ম্যাথমেটিক্সের সাবজেক্ট ধরে অঙ্কের থ্রুতেই তারা হচ্ছে দেখা যাচ্ছে যে কিভাবে অলিম্পিয়াড টাইপের, ম্যাথ অলিম্পিয়াড বা হ্যাঁ, না, তারা হচ্ছে গিয়ে ফেয়ার তৈরি করছে, তারা বিক্রি করছে, তাদের হচ্ছে কিভাবে ওটা আবার ম্যাথের শিক্ষককে হচ্ছে তারা হিসাব দিচ্ছে যে কতটুকু লাভ হলো, কতটুকু ক্ষতি হলো। নানা রকম ফেয়ার আয়োজন হয়। এরপরে আপনার সাংস্কৃতিক নানা উৎসব তো আছেই, একদম সারা বছরই বলতে পারেন আমাদের নানা উৎসব লেগেই থাকে। আর খেলাগুলো গেম ক্লাস ছাড়াও, ধরেন বিভিন্ন ক্লাসের সাথে, 8-এর সাথে 9-এর, বা ক্লাস 10-এর সাথে একাদশ শ্রেণীর হচ্ছে ফুটবল ম্যাচ হলো, ক্রিকেট ম্যাচ হলো, এগুলো চলতেই থাকে। আরেকটা বিষয় যেটা, যে শিক্ষার্থী বলি আর আমার সন্তানই বলি, আমাদের সন্তানই বলি, প্রত্যেকেই কিন্তু অনুকরণ প্রিয়। এই যে মোবাইল আসক্তির কথা ধরেই তো আসলে সবকিছু, ও মায়ের আসক্তি ধরে শিক্ষার্থী বা সন্তান যা দেখবে ও আসলে তাই শিখবে। আমি বলে বলে কিন্তু আমার সন্তানকে কিছু শেখাতে পারবো না। আমাদের অভ্যাসে পরিবর্তন আনা খুবই জরুরি, আমাদের লাইফস্টাইলে পরিবর্তন আনাও খুব জরুরি। আমি চাইবো আমার সন্তান বই পড়ুক, আমার সন্তান সত্যি কথা বলুক, সৎ পথে চলুক, যত রকম নৈতিকতা তার ভেতরে থাকা উচিত থাকুক।
কিন্তু আমি যদি তা ধারণ না করি, তার পরিপার্শ্ব বা আমার পরিবারের সদস্য বলি, তার বন্ধু মহল বলি, সবাই যদি এগুলো ধারণ না করে, সে একটা দ্বিধার মধ্যে আসবে, তখন কিন্তু হচ্ছে সে স্খলিত হবে এই আর কি তার বাচ্চাটা যখন স্কুল থেকে বাসায় গেল, বাসায় যাবার পরে তো তার অনেকটা সময় সে বাসায় থাকছে, বাবা মায়ের হ্যাঁ সাথে থাকছে। তো হ্যাঁ, শুধু সেক্ষেত্রে আমি যেটা আপনারা বলতে চাচ্ছিলাম আপনারা যে আপনারা একটু, আমি যদি প্রশ্নটা শেষ করি, যে আপনারা কাউন্সিলিং করছেন, আমি একটু জানতে চাই স্পেসিফিকলি এই জায়গাটায় যে বাবা মায়ের সাথে সন্তানের যে দূরত্বটা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি ধরনের আপনারা সেক্ষেত্রে কি ধরনের কাউন্সিলিং করছেন, বা বাবা মায়েদের আমাদের সাথে কোনো রকম? সেক্ষেত্রে গার্ডিয়ানদের সাথেও আমাদের কথাবার্তা হয়। ক্লাস যিনি ক্লাস টিচার থাকেন তিনি তো কথা বলেনই, সাথে প্রধান শিক্ষক আমাদের যিনি প্রিন্সিপাল উনিও কথা বলেন। গার্ডিয়ান মিটিং হয় আলাদাভাবে। জি। তার মানে গার্ডিয়ানদেরও হচ্ছে গিয়ে কিন্তু আমরা মোটিভেট করার চেষ্টা করি, কোথায় গ্যাপটা আছে সেটা বোঝার চেষ্টা করি। তবে সমাধান ওনাদেরকেও হয় কি, মানে সেরকম রেজাল্ট পেয়েছেন? একেবারে যে রেজাল্ট পাইনি তা তো না, কারণ হচ্ছে আহ, এটা হতে পারে যে আমি ডিফেন্স ওরিয়েন্টেড প্রতিষ্ঠানে কাজ করে বলেই হচ্ছে ইফেক্টগুলো আমরা দেখতে পাই। এখানে বাচ্চাদের সাথে আমরা কিন্তু ক্রমাগত অনেক অনেক সংস্পর্শে থাকে। একজন শিক্ষার্থী যে কোনো সমস্যায় তার আমাদের শিক্ষকদের কাছে বলার হচ্ছে সুযোগ তার আছে। আমাদের মধ্যে ভীতিকর যে সম্পর্ক, এই বিষয়টা কিন্তু নেই। আমি আমার সাথে আমার শিক্ষকের যে সম্পর্ক ছিল সেটার বিবেচনা যদি করি, এখনকার শিক্ষার্থীদের সাথে এখনকার শিক্ষকদের যে সম্পর্ক, জি। সেখানে ভীতির আহ, মানে অবস্থান কতটুকু আছে আমি জানি না। আমি জানি না অন্যান্য স্কুলগুলোতে কি অবস্থা, বা কিন্তু আমার কাজের ক্ষেত্রে নেই। আমার কাজের ক্ষেত্রে হচ্ছে ভীতিটা তেমন নেই। জি, অনেক তবে ধন্যবাদ। জি, তাহমিনা আফরোজ, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে যেটা আবারও বলছিলাম, আসবো। জি, বলছিলেন, বলেন বলেন, কিছু অ্যাড করতে যেটা চাচ্ছিলেন? বলছিলাম যে যত যাই বলি না কেন, যে সাদিকা রুমন বললেন যে বিদ্যালয় একটা বড় জায়গা। হ্যাঁ, অবশ্যই বিদ্যালয় একটা বড় জায়গা, কিন্তু বিদ্যালয়ে আসার আগে পরিবার। আমি কোনোভাবে পরিবারকে ছোট করে বিদ্যালয়কে বড় করতে পারি না। বিদ্যালয়ে সর্বোচ্চ একজন শিক্ষার্থী, যারা উঁচু ক্লাসে আছে, 6, 7, 8, 9, 10, তারা সর্বোচ্চ 6 থেকে 7 ঘন্টা থাকে। 6 ঘন্টা। তো 6 ঘন্টায় কিন্তু আলটিমেটলি সে পুরোপুরি পরিবর্তিত হয়ে যাবে না। সে ফিরে আবার পরিবারেই যাচ্ছে, তার আত্মীয় স্বজন পরিজনের কাছেই যাচ্ছে। তো কাজটা আসলে সবাইকে মিলেই করতে হবে। শুধুমাত্র বিদ্যালয় কে, এটা আমি কখনো কখনো ফেস করেছি যে বারবারই হচ্ছে কোথাও কোনো সমস্যা হলে বিদ্যালয় হচ্ছে হিটের জায়গা হচ্ছে। এটা আমি বলছি যে মানে স্কুলগুলো ফেস করে। বিদ্যালয় একমাত্র হচ্ছে দোষী হওয়ার বিষয় না। আমাদেরই প্রত্যেকেরই হচ্ছে আচরণগত পরিবর্তন জরুরি। জি, অনেক ধন্যবাদ তাহমিনা আফরোজ। ডাক্তার মেঘলা সরকার আহ, কিছু পরিবর্তনের কথা তিনি বলছিলেন, আচরণগত পরিবর্তনের কথা বিশেষ করে তিনি বলছিলেন। তো একটু এই মুহূর্তে আপনার কাছে একটু জানতে চাই, শিশুদের যে ভাষা দক্ষতার বিষয়ে আমরা অনেক বলছিলাম যে বাবা মায়ের এই ফোনের আসক্তির ফলে দক্ষতাগুলো বাড়ছে না, এছাড়া অন্যান্য স্বাভাবিক তার শারীরিক বলি বা মানসিক বিকাশ হবার ক্ষেত্রে ক্ষেত্রে কি কি উপাদান গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে হয়? আচ্ছা, প্রথমত হলো মানে বাচ্চা যখন হলো আসলে স্পিচ যে ডেভেলপ হয়, তার আসলে বাবলিং তৈরি হয় হলো মোটামুটি 6 মাসের মধ্যে। এবং হলো 1 বছরে সে হলো ওয়ান ওয়ার্ড বলতে পারে, মা বাবা একটা ছোট যে ছোট কোনো করে। ওয়ার্ড বলতে পারে, একটা ওয়ার্ড। আর 2টা ওয়ার্ড জয়েন করতে শিখে হলো 2 বছরে। এরপরে সে স্পন্টেনিয়াসলি একটা সেন্টেন্স মেক করতে পারে আর কি। তো 2 বছরের বার্থডেতে আমরা এক্সপেক্ট করবো যে মা যায়, গাড়ি যায়, এই কথাকে, বা পানি খাবো, এই কথাটা বলতে পারবে আর কি। তো এই জায়গাগুলো যে অনেকখানি ডিলেড, এবং অনেক সময় কোনো স্পিচই নেই বাচ্চার, হ্যাঁ, কিন্তু আবার দেখা গেলো যে পরে। তো অনেকগুলো ফ্যাক্টর কারণ রয়েছে। একটা কারণ আমরা অনেকেই জানি যে তার যদি নিউরো ডেভেলপমেন্টাল কোনো রকমের প্রবলেম থাকে, যেটা আমাদের আসলে এক ধরনের মানে কন্ডিশন, মানে একটা ডিসঅর্ডার কন্ডিশন, সেখানে অটিজম থাকতে পারে, তার মধ্যে অন্যান্য আইকিউ লেভেলের প্রবলেম থাকতে পারে, বুদ্ধিমত্তার ঘাটতি থাকতে পারে, বা আরও অনেক রকমের ফ্যাক্টর থাকতে পারে। এটা হলো আমাদের একটা জায়গা। কিন্তু এটা হলেই যে স্পিচ ডিলে হলেই অত বেশি ভয় পাওয়ারও বাবা মার ব্যাপার নেই। কারণ হলো আমার স্পিচটা এটা ছাড়াও আবার অনেক ক্ষেত্রে, যেটা প্রথম থেকে আমরা বলছিলাম, যে বাচ্চা এনভায়রনমেন্ট থেকে, আশেপাশে থেকে কিন্তু শুনে হলো সে শব্দগুলা হলো শিখে। হ্যাঁ, এবং এই যে তার মানে, এবং এই যখন সেই স্পিচ তার তৈরিও হয়নি, অর্থাৎ হলো যে 1 বছরে তার ওরকম করে তৈরিও হয়নি, কিন্তু এর মধ্যে কিন্তু প্রচুর শব্দ সে শুনে গেছে। হ্যাঁ, কাজে যখন সে হলো জয়েন করতে শিখে, তখন কিন্তু তার মধ্যে অলরেডি স্টোরড আছে ব্রেনে। কাজে একটা বাচ্চা যখন হলো এনভায়রনমেন্ট থেকে যদি সেই শব্দগুলো সে না থাকে, তাহলে কিন্তু প্রবলেম। ইভেন আমি বলবো হলো মা কথা বলছে ঠিকই, মার দায়িত্ব পালন করছে ঠিকই, কিন্তু দ্যাট ইজ নট এনাফ।
আশেপাশে মানুষের সাথে ইন্টারাকশন কি হচ্ছে সেটা কিন্তু একটা ডিফারেন্ট প্যাটার্নের ইন্টারাকশন, হ্যাঁ, যে বাবা মার সাথে কিভাবে কথা বলছে, অন্যান্য সদস্যর সাথে সে কিভাবে ইন্টারাকশন করছে, বাসায় কাজের বুয়ার সাথেও হ্যাঁ, কিভাবে কাজের কথা সাথে এই প্রত্যেকটা শব্দ সে কিন্তু সে শব্দগুলা অ্যাকচুয়ালি শিখে। এখানে এটা একটা ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। আমরা ইদানিং একটা যেটা দেখি অনেক ক্ষেত্রে বাচ্চাদের যেটা মোবাইল, বাচ্চা ইটসেলফ মানে দেমসেলফ যদি মোবাইল আসক্ত হয়, যেটা প্রথমে যেটা আসক্তটা হয় হলো যে মানে খাবারের নাম করেই হলো বাবা মায়ে আমরা আসক্তটা আদর ধরিয়ে করে দিই, দিয়ে দিচ্ছি। যার কারণে হলো মানে বাচ্চাটা যখন ওইটার প্রতি অনেক বেশি এনগেজ থাকতে যাচ্ছে, অথবা বাচ্চা যে একটু ইরিটেট করছে বা বাচ্চা যে বিরক্ত করছে, অনেক সময় প্যারেন্টস মানে কি একটা মোবাইলটা হাতে দিয়ে দিল যে আসলে ঝামেলাটা থাকে তার হলো না। কাজে আমি কিন্তু প্রথমে একটা খারাপ জিনিস তার সাথে আমরা চিন্তাও করলাম না যে এটার কত বড় প্রভাব ব্যাপারটা থাকতে হবে। তো বাচ্চা যেহেতু মোবাইল নিয়ে সে চুপচাপ শান্তশিষ্টই কিন্তু আছে, তখন সে আর ঝামেলা করছে না, হ্যাঁ, যে অ্যাপারেন্টলি সে, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে এই যে সে এনভায়রনমেন্ট থেকে শুধুমাত্র স্পিচ বা শব্দ না, এনভায়রনমেন্ট থেকে সে অনেক কিছু সে দেখে। অর্থাৎ হলো একটা বাচ্চার যতটুকুন ক্যাপাসিটি আমরা মনে করি তার চেয়ে অনেক বেশি তার হলো কিন্তু ক্যাপাসিটি আমরা আছে, হ্যাঁ। কাজে এই জিনিসগুলো সে ইনকর্পোরেট করতে শিখে, সিনথেসিস করতে শিখে, কাজে এনভায়রনমেন্টে অন্যান্যদের সাথে ইন্টারাকশন শিখে। এবং উনি যেটা বললো বাচ্চারা অনুকরণ প্রিয়, আমি বলবো আরেকটু যদি স্পেসিফাই করি, বাচ্চাদের যে লার্নিং সেটাকে বলা হয় অবজারভেশনাল লার্নিং, অর্থাৎ বাচ্চারা দেখে শিখে। আপনি যে জিনিসটা ইনস্ট্রাক্ট করে শিখবেন তার বদলে হলো বাচ্চারা আসলে সে অবজার্ভ করছে, কিন্তু সে কিন্তু সারাক্ষণই আপনার কিন্তু একটা কাজ হলো বাচ্চাকে, মানে অনেক কাজ আছে, বাচ্চার কাজ কিন্তু খালি আপনাকে দেখা, স্পেসিফিক্যালি তার প্রাইমারি কেয়ার গিভার প্যারেন্টস তার দিকেই কিন্তু সে অবজার্ভ করে, সে অনেক কিছুই কিন্তু সে দেখছে, খেয়াল করছে এবং এগুলাকে কিন্তু সে গ্রহণ করছে। কাজে সে এনভায়রনমেন্টটা যদি স্টিমুলেটিং না হয়, সেখান থেকে সে ল্যাঙ্গুয়েজ শিখবে, সে শব্দ শিখবে, আরও অনেক কিছু। ইভেন একটা মনোটোনাস ঘরের মধ্যেই সে বসে থাকে, তাহলেও কিন্তু তার অনেক কিছু সে শিখবে না, বিহেভিয়ারগুলো শিখবে না। সেক্ষেত্রে বাবা মার সম্পর্কটা কেমন হওয়া দরকার? হ্যাঁ, প্রথমত আমি যেটা বললাম যে বাবা মার সম্পর্কের ব্যাপার আছে এখানে, হলো আবার আমাদের মায়েরা অনেক সময় ওভার অ্যাংশাস হয়ে বাচ্চাকে ছাড়তে চায় না, হ্যাঁ, বাচ্চাকে কিন্তু নিজের কোলের মতো অন্য কোলে দিতে চায় না। বাচ্চার যত কোল সে ইন্ট্রোডিউসড হবে তত বাচ্চা কিন্তু হলো এটা এক একটা কোল এক এক রকমের তাকে সেন্স অফ তার এক এক রকমের কোপিং অ্যাবিলিটি তৈরি হবে। কোনো জায়গায় সে একটা ইনসিকিউর ফিল করবে, কোনো জায়গায় সিকিউর ফিল করবে, কোনো জায়গায় ফিল করবে, আর কোনো জায়গায় অন্যরকম। যেমন বাবা যে তাকে কোলে নেয় আর মা কোলে নেয়, দুটো ডিফারেন্ট। কিন্তু মার কাছে সে একটা সিকিউরিটি, একটা সফটনেস সেই জায়গাটা পাচ্ছে। বাবার মধ্যে কিন্তু একটা হ্যান্ডি, মানে বাচ্চা ছুটছে ধরছে, এই বাচ্চা কিন্তু এটাও কিন্তু তার এই স্টিমুলেশন কিন্তু বাচ্চার একটা প্রাইম নিড ফর দ্য ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্টের জন্য তার স্টিমুলেশন প্রয়োজন, ওয়ার্ম প্রয়োজন। কাজে এবং যেটা বললাম যে প্যারেন্টসের সাথে যে সম্পর্ক এবং এই প্যারেন্টসের সাথে যে যৌথ সম্পর্ক, তাদের মধ্যে যে ইউনিটিটা, মানে বাবা মা কিন্তু সবসময় আলাদা ইয়ে না, বাবা মা ইটসেলফ দুজনে মিলে একটা ইউনিট। এখন হলে এই জায়গার যত শক্ত থাকবে, এটা তার বেস, সে তত সেন্স অফ সিকিউরিটি তার তৈরি হবে। কাজে আমার মা আমাকে যতই সেন্স অফ সিকিউরিটি দিক, মা আমার সাথে সবসময় অ্যাভেলেবল, কিন্তু প্যারেন্টসের সম্পর্কটা হলো আসলে একটু শেকি। প্যারেন্টসের সম্পর্কটা হয়তোবা এই যে অনেক সময় আমরা সন্তানের সামনে অনেক ঝগড়াঝাটি করি, এই বাচ্চার কিন্তু হলো এই ঝগড়ার পিছনে যে হয়তো বা ভালোবাসা থেকে ঝগড়া হচ্ছে, এটার ভিতরে যে আসলে আরও অনেক আন্ডারলাইন মিনিং আছে, এটা কিন্তু বাচ্চারা ধরতে পারে না। এই অ্যাবস্ট্রাক্ট রিজনিং কিন্তু বাচ্চার নাই। বাচ্চা কিন্তু ফর্মাল বা তার থটটা হলো খুব কনক্রিট থট। অর্থাৎ তাহলে আপনি মুখে যেটা, মা যদি বলে তুমি এরকম দুষ্টামি করলে আমি চলে যাব, বাসা থেকে চলে যাব, ও মনে করবে সত্যি চলে যাবে, হ্যাঁ, বা তোমাকে আমি করলে তোমাকে আমি মেরেই ফেলবো, ভাববে সত্যি বোধহয় মেরেই ফেলতে চাচ্ছে। এটা যে তার সাথে আউট অফ অ্যাঙ্গার করছে। এবং প্যারেন্টসরা যখন ঝগড়া করছে তখন আমরা অনেক কথা বলি, হ্যাঁ, নিজেদের মধ্যে অনেক রাগ হয়ে বলি, অনেকে হার্ট করে বলি, যেটা মিন করি না। কিন্তু বাচ্চা কিন্তু এটা বুঝে না, কিন্তু বাচ্চা সে সবসময় ফিল করছে সে একটা আনস্টেবল জায়গার মধ্যে আছে। কাজে তার মধ্যে যদি সেন্স অফ ইনসিকিউরিটি থাকে, তার মধ্যে যে মেন্টাল ইনস্টেবিলিটি, তার কিন্তু একদম ছোটোবেলা থেকে আমি মেন্টাল ইনস্টেবিলিটি ঢুকাই দিলাম। কাজে এই বাচ্চাকে আমি যতই নিউট্রিশন দিই, যতই পড়ালেখা করি, যতই তাকে আমি আসলে করি, সে সাকসেসফুল পার্সনের মেইন যে জায়গাটা, যে আমি কনফিডেন্ট থাকবো, আমি কন্টেন্ট থাকবো এবং আমার হলে সেন্স অফ কন্ট্রোল, সেটা থাকবে না। কারণ ভেতরে সে কি ভেসে সে হীনমন্য, ভেতরে সে আনস্টেবল। কাজে এই বাচ্চার যে আমার প্রপার ডেভেলপমেন্টের জন্য আমার মানে ডেফিনেটলি, আর মোবাইল এখানে একটা ব্যাপার করছে, যেটা বললাম, যখনই বাচ্চা হলো মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, সে এই এনভায়রনমেন্টাল স্টিমুলেশনই কিন্তু তেমন একটা অতখানি নিচ্ছে না, হ্যাঁ, ইউজ টু না, সে কিন্তু দেখছে না, সে যে অনেক কিছু দেখার, অনেক ডেটা নেওয়ার ব্যাপার আছে, ডেটা নিচ্ছে না তো সে, হ্যাঁ, খালি শব্দ শিখছে তা না, সে আরও রং দেখার কথা। তার এই যে বললাম একটা খাবারের মধ্যে তো খালি খাবার না, খাবারের মধ্যে রং আছে, গন্ধ আছে, স্বাদ আছে, প্রত্যেকটা খাবারের এক এক রকমের টেস্ট আছে। কাজে আমি এবং বাচ্চাকে আমরা কি করছি, বাচ্চাকে একটা
সাথে ব্লেন্ড করে খাওয়াচ্ছে। তা বাচ্চা তো জানছে না যে এক একটা খাবারে যখন বাচ্চার কি দাঁত খাচ্ছে উঠে সে? তার মানে হলো দাঁতের একটা কাজ আছে এবং এটা হিউজ একটা ইম্পর্টেন্ট একটা জায়গা আছে। তো এই জায়গা আমার মনে হয় যে আমাদের প্যারেন্টসরা এখন আসলে কিছুটা এই জায়গাগুলো থেকে কিছুটা তারা একটু দূরে থাকছে। এবং হলো যেটা উনি বলছিল যে শুধুমাত্র মায়ের ব্যাপারে কেন, মায়ের ব্যাপারে একটু আমি বলতে চাই এই জন্য যে আসলে বাচ্চার মধ্যে প্রাইমারি কেয়ার গিভার একটা ব্যাপার আছে। কাজে সেক্ষেত্রে হলো যেহেতু মা হলো প্রাইমারি লাভ অবজেক্ট, সে কাজে এখানে মায়ের ভূমিকা হলো এক নম্বর, কিন্তু তার সাথে অন্যান্যদেরও ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো আপনার কাছে এই মুহূর্তে একটু ছোট্ট করে জানতে চাইবো যে আপনি যেহেতু জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে রয়েছেন, অধ্যাপনা করছেন, আপনার কাছে তো এখানে বিভিন্ন রকমের পেশেন্টরা আসেন, বিভিন্ন কেস স্টাডিও আপনি ওখানে করে থাকেন, ওখানকার কোনো অভিজ্ঞতা যদি শেয়ার করেন আমাদের দর্শকদের জন্য। আমাদের আসলে অভিজ্ঞতা মানে তো হিউজ আমাদের। হ্যাঁ, এখানে যেমন হলো বাচ্চারা অনেক বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, বাচ্চাদের মধ্যে হলো অনেক রকমের ইরিটেবিলিটি তৈরি করছে। এমন সময় এই যে মোবাইলের ব্যাপারদের জন্য মা বাবার গায়ে হাত তুলছে, দেখা যাচ্ছে যে তার সাথে অনেক সময় এই মোবাইলটা ব্যবহারের জন্য, গেমের জন্য আসক্ত, পড়ালেখার জন্য ডিস্টারবেন্স হচ্ছে, তার অ্যাটেনশনটা তার ডেফিসিট হচ্ছে, অন্যদের সাথে ফ্রিকোয়েন্ট তার সাথে যে সামাজিক দক্ষতা সেটা তার তৈরি হচ্ছে না, অন্যদের সাথে যে মেলামেশা কোপ আপ করতে পারছে না, সে যা চাচ্ছে তাই দিচ্ছে। এবং বাবা মার মধ্যে ব্যাপারটা যেহেতু আমাদের একটা দুইটা সন্তান, এখন আমরা মনে করি যে আমার তার সব ডিমান্ড ফুলফিল করাই আমার উদ্দেশ্য। তো এক্ষেত্রে আমি একটু বলতে চাই হলো যখন হলো বাবা মা আপনি হবেন, বাবা মার কিন্তু কাজ না যে তার সন্তানের সব ডিমান্ড ফুলফিল করা এবং তাকে সবসময় সুখে রাখা। তার মেইন কাজ হলো তার মেইন কাজ হলো সে অভিভাবক মানে হলো সে গাইডেন্স দিবে, অর্থাৎ হলো যে এই গাইডেন্সের মাধ্যমে কোনটা ঠিক কোনটা বেঠিক এই পথ দেখাবে হলো কিন্তু প্যারেন্টস। এবং হলো প্যারেন্টসের পরে হলো অভিভাবক হলো কিন্তু আমাদের আবার শিক্ষকদের কথা চলে আসে, কিন্তু গাইডেন্স যেটা সেটা মেইন। অর্থাৎ হলো যেই বাচ্চা কিন্তু অনেক কিছু চাবে, হ্যাঁ, বাচ্চা চাওয়ার শেষ নেই, হ্যাঁ, কাজে সে তার ইগো সে স্যাটিসফাই করতে চায়, তার নানা রকমের মজাই পেতে চায়। কাজে তাকে মজা দেওয়া, আনন্দ দেওয়াটাই কিন্তু আমার মূল কাজ না, কিন্তু এই কাজটা অনেক সময় তার না চাওয়াটাকে আমি কিভাবে, যখন আমি দিতে চাবো না, কিভাবে এটাকে আমি অ্যাভয়েড করবো, দ্যাট ইজ এ গুড শুড বি স্ট্র্যাটেজি। এবং সেটা অবশ্যই হলো তাকে বকা লাগানো, গায়ে হাত তোলা, রাগারাগি করা, অবশ্যই সেটা যেমন কাঙ্ক্ষিত না, তার সমস্ত ডিমান্ড, সমস্ত জেদ পূরণ করা হলো আসলে গুড প্যারেন্টিং না। জি, অনেক ধন্যবাদ ডক্টর মেঘলা সরকার। সাদিকা রহমান, আপনার কাছে একটু ছোট্ট করে এবার জানতে চাইবো, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি, আর যারা অলরেডি এই ফোনে বলি বা যে কোনো আসক্তিতে তারা রয়েছেন, তাদের এই আসক্তি কমানো যায় কিভাবে, সমাধানের জায়গাটা যদি ছোট্ট করে বলেন। এখানে আসলে আমি নিজের কথাই বলতে পারি যে আমার কিছুটা ব্যর্থতা ছিল, নানা কারণে আমি যেভাবে চেয়েছি পারিনি। যেমন শুরুতে আমি আমার ফোনে ওয়াইফাই ছিল না, কিন্তু ওই কোভিডকালীন সময় থেকে ওয়াইফাই নিতে হয়েছে এবং ধীরে ধীরে আমার সন্তানও এটার মধ্যে ঢুকে গেছে। তারপরে যে আমার একটু স্ট্রাগলটা একটু কঠিন হয়েছে, যে ওকে আবার ব্যাক করানোর স্ট্রাগল, এবং মাঝে যেহেতু সে ঠিক টাইমে স্কুলে যেতে পারেনি, সামাজিক যে ইন্টারেকশনটা এটা হয়নি, এই জন্য আচরণগত কিছু পরিবর্তন হয়েছে, যেমন সে খুব ক্ষিপ্র, অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে। তো একটা টার্ম এর মধ্য দিয়ে গিয়েছে। তো আমি তারপরে এটা থেকে বের হওয়ার জন্য, মানে আমার নিজের রিয়েলাইজেশন থেকেই, যে আমিও হয়তো সব সময় যে আমার ধৈর্য ধরে রাখা এটা পারিনি, কিন্তু পরে আমি দেখলাম যে আমি যদি ওর আচরণে রিয়াক্ট করি, ওর রিয়াকশনটা আরো বেশি হয়ে যায়। তো তখন আমি সাইলেন্ট থাকতে শুরু করলাম, এবং আমি কখনোই যে মুহূর্তে সে রিয়াক্ট করে সেই মুহূর্তে আমি তাকে যে করি না, মানে তারপর থেকে সেই মুহূর্তে আমি তাকে যে না তোমাকে করতেই হবে এই কাজটা করি না। যেটা করি যে মানে আমার মনে হয় যে প্রত্যেক বাবা মাই যদি খুব ভালোভাবে বাচ্চাকে অবজার্ভ করে, তাকে সে বুঝতে পারে। মানে আমি ওই বোঝাটাকেই কাজে লাগিয়েছি যে ও কখন আমার কথাটা শুনবে। যখন সে শুনবে তখন তাকে বুঝিয়ে বলেছি যে তুমি এই আচরণটা করলে এটা কি ঠিক। মানে দীর্ঘ সময় তাকে বোঝানোর আমি সময়টা দিয়েছি। তারপর ধীরে ধীরে যেটা হয়েছে যে হ্যাঁ, আমি তাকে বোঝাতে পেরেছি। আমি যেটা বকা দিয়ে তাকে সম্ভব না, যে আমি বললাম যে তোমার এটা করা যাবে না, সে শুনবে না। কিন্তু আমি যদি তাকে বলি যে এই কারণে এটা করা ঠিক না, তাকে কারেন্টও পাশাপাশি বুঝিয়ে দেয় যে এটা ঠিক, এটা ঠিক না, হ্যাঁ, তারপরে যেটা হয় যে তার মধ্যে একটা অপরাধবোধ কাজ করে, এবং আমি যখন তাকে এভাবে বলি সে আমার কথা শোনে, এবং এখন সে মানে আমি যেভাবে চাই মোটামুটি সেই কথাগুলো শোনে। তো আমার কাছে এটা মনে হয় যে তার সাথে কানেকশনটা আরো দৃঢ় করা উচিত। সাদিকা রহমান, অনেক ধন্যবাদ আপনাকে। তাহমিনা আফরোজ, কানেকশনের কথা বলছিলেন সাদিকা রহমান। বাবা মা
সন্তানদের প্রতি কেমন আচরণ বা কেমন কানেকশন, কেমন অ্যাটাচমেন্ট থাকা দরকার, এক বাক্যে যদি বলেন, একেবারে 30 সেকেন্ড সময়, ছোট্ট করে। আহ, কেমন কানেকশন থাকা উচিত, অবশ্যই বুঝতে হবে, একে অপরকে বুঝতে হবে। প্রথমত বাবা মা নিজেদেরকে বুঝতে হবে। নিজেদের মধ্যে সম্পর্ক যতটা ভালো থাকবে, সন্তানের সাথে তাদের সম্পর্ক তত ভালো থাকবে, সন্তান তত তার গ্রিপে থাকবে। গ্রিপে মিনস এখানে নেগেটিভলি নেওয়ার কিছু নেই, তার মানে কথা শুনবে বা তাকে আপনার গাইড করা ইজি হবে। তার মধ্যে অবশ্যই বাচ্চাকে জানতে হবে তার বাবা মার মধ্যে সম্পর্কটা বন্ধুত্ব সুলভ। কোনোভাবেই সন্তানের সামনে নিজেদের সম্পর্কটা খারাপ করা এবং যাবে সেক্ষেত্রে না। অবশ্যই বাবা মাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। এটাও অবশ্যই খুব ধৈর্যশীল বেশি হতে হবে। অনেক ধন্যবাদ তাহমিনা আফরোজ আপনাকে, সাদিকা রোমন আপনাকেও ধন্যবাদ, ডক্টর মেঘলা সরকার আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এতক্ষণ দেখছিলেন আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।